আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো নেচারস ট্যাপেস্ট্রি। এই এক্সপেরিয়েন্সের আজকে আমরা অ্যাক্টিভিটি 2.1.2 এর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব, যেটা আছে তোমাদের বইয়ের পেজ নম্বর 20-তে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরান, ইওর অনলাইন টিউটর। চলো শুরু করা যাক। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স in pairs, then share your responses with the class. জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো, তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। দেখো আমরা প্রশ্নগুলো দেখে নিই। ডু ইউ লাভ নেচার? তুমি কি প্রকৃতি পছন্দ করো? হ্যাভ ইউ রেড এনি পোয়েম অন নেচার? তুমি কি প্রকৃতি সম্পর্কে লেখা কোনো কবিতা পড়েছো? হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম? ওই কবিতাতে কবি কিভাবে প্রকৃতিকে তুলে ধরে? ডাজ হি ইউজ এনি লিটারি এলিমেন্টস? তিনি কি প্রকৃতিকে বর্ণনা করতে বিভিন্ন ধরনের সাহিত্যিক উপাদান, যেমন রাইমিং স্কিম মানে হলো ছন্দের ধারা, ইমেজেস চিত্র অর মেটাফর রূপক কি ব্যবহার করেছে কিনা? ওকে, ই নম্বর দেখো, ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো এই যে এই সাহিত্যিক উপাদানগুলোর ব্যবহারটা কবিতাটাকে আরও বেশি মনোমুগ্ধকর করেছে, আরও বেশি আকর্ষণীয় করেছে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে অবশ্যই আমাদের একটা কবিতার ওপর বেস করে প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তো তোমাদের সুবিধার্থে আমি এখানে দুটো কবিতার ওপর ভিত্তি করে তোমাদের দুই সেট প্রশ্নের উত্তর রেডি করে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এই দুই সেট প্রশ্ন যদি সম্পূর্ণ ভালোভাবে পড়ো যে দুই সেট প্রশ্নের উত্তর কীভাবে করতে হয়, আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে থেকে লিখতে পারবে। দেখো, প্রথমত আমরা যে কবিতার উপর ভিত্তি করে প্রশ্নোত্তর লিখেছি সেটা হলো আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটা তোমাদের ক্লাস 8-এর বইতে ছিল। এরপরে যে কবিতার উপর ভিত্তি করে আমি প্রশ্ন উত্তর লিখেছি সেটা হলো দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। ওকে, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড এটা একটু সংক্ষেপে বুঝে নিই। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze. আমি মেঘের মতো একাকী ঘোরাঘুরি করেছি, যা ভেসে চলে পাহাড় আর উপত্যকার উপর দিয়ে। তখনই হঠাৎ একটি ভিড় দেখতে পেলাম, অসংখ্য সোনালি ড্যাফোডিলের এক বিশাল বাহিনী হ্রদের পাশে বৃক্ষতলে মৃদু বাতাসে দোল খেয়ে নেচে বেড়াচ্ছে। Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in a sprightly dance. বিরতিহীন তারকার মতো উজ্জ্বল, যারা ছায়াপথে মিটমিট করে জ্বলে, তারা প্রসারিত ছিল অগণিত সারিতে উপসাগরের প্রান্ত ঘেঁষে। এক দৃষ্টিতেই আমি দেখেছিলাম হাজার দশেক, তারা মাথা দোলাচ্ছিল প্রাণবন্ত নৃত্যে। ওকে, এই কবিতাটা শুধুমাত্র আমরা এই দুইটা স্টাঞ্জা দুইটা স্তবক নিয়ে আলোচনা করলাম। এই কবিতাটা কিন্তু আরেকটু বড়, এখানে আমরা জাস্ট দুইটা স্টাঞ্জায় আলোচনা হবে। আর এই কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থসহ খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ক্লাস 8-এর একটি লেকচারে। এই ক্লাস 8-এর যে ভিডিও লেসনটা, এই লেসনটা তোমরা এই আই বাটনে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিলে এই কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তো আমরা এখন এই কবিতার উপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেখি কিভাবে করা যায়। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ডু ইউ লাভ নেচার? ইয়েস, আই লাভ নেচার। হ্যাঁ, আমি নেচার ভালোবাসি। আই এনজয় স্পেন্ডিং টাইম আউটডোরস ইন নেচার। আমি প্রকৃতির সাথে বাইরে সময় কাটাতে পছন্দ করি। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হ্যাভ ইউ রেড এনি পোয়েম অন নেচার? তুমি কি নেচারের প্রকৃতির উপর ভিত্তি করে কোনো কবিতা পড়েছো? ইয়েস, আই হ্যাভ রেড। আমি পড়েছি আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটা পড়েছি। ইটস আ ফেমাস পোয়েম ডেপিক্টিং দ্য বিউটি অফ নেচার। এটা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার একটা বিখ্যাত কবিতা। ওকে, কোশ্চেন সি দেখো, হাউ ডাজ দ্য পয়েট ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম? কবি কিভাবে নেচারকে এখানে তুলে ধরেছেন? দ্য পয়েট ডেপিক্ট নেচার ইন আ ভেরি ভিভিড অ্যান্ড ইমাজিনেটিভ ওয়ে ইন দিস পোয়েম। কবি এই কবিতায় প্রকৃতিকে অত্যন্ত প্রাণবন্ত ও কল্পনাপ্রসূতভাবে চিত্রিত করেছেন। He describes a field of daffodils blowing in the breeze
like a crowd of dancing fairies. তিনি এখানে একঝাঁক ড্যাফোডিল ফুলের কথা বর্ণনা করেছেন যেগুলো মৃদু বাতাসে একঝাঁক পরীর মতো নাচতেছে। ওকে, His words allow the reader to visualize the scenic landscape. ওকে, তার কথা পাঠককে এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য কল্পনা করতে দেয়। ওকে, দেখো এর পরের প্রশ্ন, Does he use any literary elements like rhyming scheme, images or metaphors to describe nature? তার উত্তর কি হতে পারে? Yes, the poet uses rhyming scheme A B A B C C D E D E F F. poet এখানে এই যে এই rhyming scheme টা ব্যবহার করেছে। He also uses several literary techniques including simile, metaphors and imagery to artistically describe the natural landscape. প্রাকৃতিক চিত্রকে শৈল্পিকভাবে বর্ণনা করার জন্য তিনি এখানে উপমা, রূপক এবং এই যে চিত্রকল্প সহ বেশ কিছু সাহিত্যিক কৌশল ব্যবহার করেন। Comparison of the flowers to stars and fairies add imaginative imagery. তারা এবং পরীদের সাথে যে ফুলের যে তুলনা তিনি করেছেন এটা তার লেখার ভিতরে একটা কল্পনাপ্রসূত একটা চিত্র যোগ করে। And the metaphor of the flowers as a crowd gives them human-like animation. এবং ভিড়ের মতো যে ফুলের রূপকটা যেন ব্যবহার করেছেন এটা অনেকটা একটা মানুষের মতো একটা চিত্র দেয়। আশা করি বুঝতে পেরেছ। দেখো এর পরের প্রশ্ন, Do you think the use of literary elements make the poem interesting? Yes, I think the literary devices makes the poem much more engaging and interesting. হ্যাঁ, আমি মনে করি যে লিটারারি ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে এই লিটারারি ডিভাইসগুলো কবিতাটাকে আরও বেশি আকর্ষক করে তোলে এবং আরও বেশি আকর্ষণীয় করে তোলে। ওকে, Instead of merely stating that he saw some pretty flowers, the poet found creative ways to paint the scene for the reader. ওকে, শুধুমাত্র সাধারণভাবে উল্লেখ না করে যে তিনি কিছু প্রিটি ফ্লাওয়ার মানে সুন্দর সুন্দর ফুল দেখেছেন, এটা এভাবে সাধারণভাবে না বলে দ্য পয়েট ফাউন্ড ক্রিয়েটিভ ওয়েজ, তিনি সৃজনশীল একটা পদ্ধতি ব্যবহার করেছেন টু পেইন্ট দ্য সিন, দৃশ্যটাকে তুলে ধরতে ফর দ্য রিডার, পাঠকের জন্য। দ্য ইমাজারি অ্যান্ড কম্প্যারিজনস হেল্প রিডার্স কানেক্ট উইথ অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য ল্যান্ডস্কেপ। ইমাজারি যে চিত্রকল্পগুলো অ্যান্ড কম্প্যারিজন যে তুলনাগুলো হেল্প রিডারদেরকে পাঠকদেরকে সাহায্য করে কানেক্ট উইথ মানে প্রকৃতির সাথে নিজেকে মানে কবিতাটার সাথে নিজেকে একটা সম্পর্কিত করতে, অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য ল্যান্ডস্কেপ এবং এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো কল্পনা করতে সাহায্য করে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরের যে কবিতাটা থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর দেব সেটা হলো দ্য রোড নট টেকেন, যেটা লিখেছেন রবার্ট ফ্রস্ট। ওকে, এটা আমরা সংক্ষেপে দেখে নিই। Two roads diverged in a yellow wood, and sorry I could not travel both, and be one traveller long I stood, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. হলুদ বনের মধ্যে দিয়ে দুটি রাস্তা দুদিকে চলে গিয়েছে, দুঃখজনক যে দুদিকে আমি যেতে পারি না। একজন পথিক হিসেবে দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, যতক্ষণ পারি একটি রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত তাকিয়েছিলাম, দেখি পথটি বাঁক নিয়েছে যেখানে ঝোপঝাড়। Then took the other as just as fair, and having purposed the better claim, because it was grassy and wanted weir, though as for that the passing there had owned them really about the same. এরপর অন্যটি নিয়ে ভেবেছি যতটা পারি, হয়তো এটি আরও ভালো, কারণ এটি ছিল লম্বা ঘাসে ঢাকা, যদিও সত্যিকারের দুটি পথই সমান মারিয়ে যাওয়ার কথা। এই কবিতাটাতে টোটাল 4টা স্ট্যাঞ্জা আছে, কিন্তু এখানে শুধুমাত্র আমরা 2টা স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব। এই কবিতাটার যে মিনিংটা সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি, যে সহজ মিনিংটা সংক্ষেপে বলে দিচ্ছি। কবিতার শুরুতে বলা হয়েছে একজন ব্যক্তি বনের মধ্যে দাঁড়িয়ে আছেন, তার সামনে 2টা রাস্তা, অর্থাৎ তিনি 2টা রাস্তার মিলনস্থলে দাঁড়িয়ে আছেন। তিনি ঠিক কোন রাস্তা দিয়ে যাবেন সেটা চিন্তা করছেন। একটা রাস্তার দিকে যতদূর চোখ যায় দেখার চেষ্টা করলেন, দুটো রাস্তাই তার কাছে একই মনে হলো এবং তিনি একটি রাস্তা ধরে হাঁটা শুরু করেন। কিন্তু কিছু দূর গিয়ে তার মনে হলো তিনি হয়তো ভুল রাস্তা নির্বাচন করেছেন এবং এই রাস্তা নির্বাচনের জন্য তার জীবন অনেক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে তিনি এই রাস্তা দিয়ে হাঁটবেন বলে সিদ্ধান্ত নেন। এই কবিতাটিতে মূলত আমাদের জীবনের বিভিন্ন অপশনকে সিম্বলাইজ করে, যে আমরা যে সিদ্ধান্তগুলো নেই সেগুলো আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে, এইটাই মূলত রূপকের মাধ্যমে কবি এখানে তুলে ধরেছেন। ওকে,
আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এই কবিতা থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর করি। Do you love nature? Yes, I do love nature. Okay. Have you read any poem on nature? Yes, I have read The Road Not Taken by Robert Frost, which uses nature as a metaphor for life decision. যেটা নেচারকে ব্যবহার করে মানে জীবনের যে সিদ্ধান্তর একটা মেটাফর হিসেবে। ওকে। How does the poet depict nature in the poem? In the poem, Frost depicts two roads diverging in a yellow wood as a metaphor for two different life paths someone must choose between. Okay. The wood represents life and the roads represents choices we must make even though we can't see where either one will lead. Okay, আশা করি বুঝতে পেরেছো। Does he use any literary elements like rhyming scheme, images or metaphors to describe nature? Yes, the poet uses rhyming scheme. A-B, A-A-B, A-B, A-A-B. He also uses vivid imagery to paint the visual of the two roads and the leaf-covered ground. And the entire poem is an extended metaphor, comparing life to a journey through the woods. Do you think the use of literary elements make the poem interesting? Yes, I think the literary elements make the poem more engaging and impactful. The rhyme scheme makes it memorable and pleasing. The imagery allows readers to visualize the scene. And the central metaphor gives the poem a deeper meaning beyond just describing nature. Okay? আশা করি তোমরা এই দুটো কবিতা থেকেই কিভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর করব এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি এটা খুব ভালোভাবে বুঝতে পারো অবশ্যই আমাদের তোমাদের বন্ধু-বান্ধবকে আমাদের চ্যানেলের কথা বলবে। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।